শুরুতেই জানিয়ে দেব, ইসরায়েল গাজায় নিজেদের পণবন্দীদের টার্গেট করে হামলা চালাচ্ছে অভিযোগ হামাসের। জানিয়ে দেব, ইরানের পরমাণু অস্ত্র তৈরি নিয়ে সত্য হচ্ছে ইসরায়েলের আশঙ্কা, পরমাণু অস্ত্র তৈরি করবে ইরান। এদিকে ভারতকে অসহযোগী দেশ হিসেবে ঘোষণা করল যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দেব, ইসরায়েলের সাথে সংঘাতে আগ্রহী নয় সিরিয়ার নতুন নেতা। ইসরায়েল গাজায় নিজেদের পণবন্দীদের টার্গেট করে হামলা চালাচ্ছে অভিযোগ হামাসের। ইসরায়েলি বাহিনী সম্প্রতি গাজা উপত্যকায় ইসরায়েলি পণবন্দীদের একটি অবস্থানে ইচ্ছাকৃতভাবে কয়েক দফা বিমান হামলা চালিয়েছে। হামাস বলছে, ইসরায়েলি সরকার গাজায় আটক তার পণবন্দী সেনাদের ঝামেলা থেকে মুক্ত হওয়ার লক্ষ্যে এই কাজ করছে। হামাসের সামরিক শাখা ইজদাদিন আল কাসামস ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা এই তথ্য নিশ্চিত করে বলেছেন, শত্রু পণবন্দীদের আটক রাখা হয়েছে এমন একটি স্থানে দখলদার সেনারা এমনভাবে বোমা বর্ষণ করছে যাতে তারা সবাই নিহত হয়। এক বিবৃতিতে তিনি বলেছেন, তাদের পণবন্দীদের পাহারায় থাকা প্রতিরোধ যোদ্ধারা তাদেরকে সফলভাবে সেখান থেকে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন, কিন্তু পণবন্দীদেরকে ইসরায়েলি হামলা থেকে আর কত রক্ষা করা সম্ভব হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেন হামাসের এই সামরিক মুখপাত্র। আল কাসামস ব্রিগেড টেলিগ্রামে প্রকাশিত পৃথক পোস্টে একটি ভিডিও ফুটেজে প্রকাশ করেছেন, যাতে দেখা যাচ্ছে একজন আহত ইসরায়েলি পণবন্দী দখলদার সেনার হামলায় ধ্বংসপ্রাপ্ত একটি বাড়ির ধ্বংসাবশেষের ভেতর দিয়ে অনেক কষ্ট করে হেঁটে যাচ্ছেন। ওই ফুটেজের সাথে দেওয়া বার্তায় হামাস বলছে, ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার সেনাপ্রধান হার্জি হাবেলি গাজায় আটক পণবন্দীদের ছাড়িয়ে নেওয়ার ঝামেলা থেকে মুক্ত হওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন। 2023 সালের 7 অক্টোবর আল আকসা তুফান অভিযান শুরুর দিন প্রায় 250 ইহুদিবাদী পণবন্দীকে গাজায় ধরে আনে প্রতিরোধ যোদ্ধারা। তাদের মধ্যে থেকে পরের মাসে যুদ্ধবিরতির আওতায় প্রায় 105 জনকে মুক্তি দেওয়া হয়। গত সেপ্টেম্বরে ইসরায়েলি বিমান হামলায় 6 পণবন্দী নিহত হয়েছেন। সেই সময় হামাস এক বিবৃতিতে বলেছিল, গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠায় চেষ্টা ব্যর্থ করে দিয়ে নেতানিয়াহু কয়েক ডজন পণবন্দীকে হত্যা করেছেন। এদিকে ইরানের পরমাণু অস্ত্র তৈরি নিয়ে সত্য হচ্ছে ইসরায়েলের আশঙ্কা। ইসরায়েলের হাতে পরমাণু অস্ত্র রয়েছে, তারপরও ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে শঙ্কিত দেশটি। তেল আবিব দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন, পরমাণু অস্ত্র বানাতে চায় ইরান, যদিও তেহরানের দাবি এমন কোনো উচ্চাকাঙ্ক্ষা নেই তাদের, তবে তা মানতে নারাজ ইসরায়েল। ইসরায়েলের ভয়, কেননা চিরশত্রু দেশের হাতে পরমাণু অস্ত্র থাকলে তা হবে ইসরায়েলের রাষ্ট্রের জন্য অস্তিত্বের সংকট। মধ্যপ্রাচ্যের সামরিক শক্তিধর দুই দেশ ইরান ও ইসরায়েলের মধ্যে সম্পর্ক সাপে নেউলে। দেশ দুটির মধ্যে বাকযুদ্ধ চললেও সরাসরি হামলার মতো ঘটনা বেশ বিরল। যদিও সাম্প্রতিক মাসগুলোতে বিরল সেই ঘটনাকে স্বাভাবিক বানিয়ে ফেলেছে তারা, তবে সর্বশেষ সিরিয়ার ঘটনায় তেহরান ক্ষুব্ধ। ক্ষোভের সেই বিস্ফোরণ কখন ঘটবে তা নিয়ে চলছে নানা হিসাব নিকাশ। এরই মধ্যে ইরান জানিয়েছে, তাদের দেশে আগের চেয়ে ঘন ঘন আসবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা IAEA। তেহরান যে পরমাণু কর্মসূচি চালাচ্ছে তা শান্তিপূর্ণ কিনা সেটি খতিয়ে দেখতেই বারবার ইরান গিয়েছেন সংস্থাটির কর্মকর্তারা, কিন্তু হঠাৎ করেই IAEA এর এমন তৎপরতা বৃদ্ধির নতুন জল্পনা কল্পনা উস্কে দিচ্ছে। তাহলে কি সত্য হচ্ছে ইসরায়েলের আশঙ্কা? বর্তমানে বিশ্বে মাত্র 9টি দেশের হাতে পরমাণু অস্ত্র রয়েছে, সেই তালিকায় মধ্যপ্রাচ্যের একমাত্র দেশ ইসরায়েল। এমনকি উত্তর কোরিয়া কিংবা এশিয়ার দুই চিরশত্রু ভারত পাকিস্তানের হাতেও রয়েছে মরণঘাতী এই অস্ত্র। কিন্তু ইরান যতবারই পরমাণু অস্ত্র বানাতে চেয়েছে ততবারই পড়েছে বাধার মুখে। দেশটির পরমাণু কর্মসূচির সঙ্গে জড়িত মাথাদের খুঁজে খুঁজে বের করে হত্যা করেছে ইসরায়েল। তবে ইরানের পরমাণু কর্মসূচির প্রধান মোহাম্মদ ইসলামি বলেছেন, আমরা আমাদের সক্ষমতা বৃদ্ধি করেছি, তাই স্বাভাবিকভাবেই ইন্সপেকশন সংখ্যা বাড়বে। এর আগে IAEA জানিয়েছে, পরমাণু কর্মসূচি ঘুরিয়ে দেখানোর পরিমাণ বাড়াতে রাজি হয়েছে ইরান। সম্প্রতি ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ 60% বাড়িয়েছে। পরমাণু অস্ত্র তৈরির জন্য প্রায় 90% ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রয়োজন। গাজা, লেবানন এবং সিরিয়ায় বন্ধু হারিয়ে এমনিতেই বিপাকে রয়েছে ইরান। এই সুযোগ কাজে লাগিয়ে ইসরায়েলের বর্তমান ও সাবেক সেনা কর্মকর্তারা ইরানের কর্মসূচিতে হামলার পরামর্শ দিয়ে যাচ্ছেন। আবার মার্কিন মুলুকে ইরান বিদ্বেষী ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসায় আরও ব্যাকফুটে তেহরান, আর তাই হয়তো নিজেদের পরমাণু কর্মসূচিতে ইরান এবার ডিফেন্সিভ খেলতে যাচ্ছেন। অন্যদিকে ভারতকে অসহযোগী দেশ হিসেবে ঘোষণা করছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র এবার ভারতকে অসহযোগী দেশের তালিকায় অন্তর্ভুক্ত করেছে, যেখানে ইতিমধ্যে ভুটান, কিউবা, ইরান, রাশিয়া, পাকিস্তান ও ভেনেজুয়েলা রয়েছে। যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা ভারতের বিরুদ্ধে এই সিদ্ধান্ত নিয়েছে, যা মূলত অভিবাসন সম্পর্কিত সহযোগিতার অভাবে নেওয়া হয়েছে।
শুক্রবার 14 ডিসেম্বর ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে জানা যায়, যুক্তরাষ্ট্রের আইসিসি জানিয়েছে যে এসব দেশ প্রত্যাবর্তন প্রক্রিয়া যথাসাধ্য সহযোগিতা না করায় তাদের নাম এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। মার্কিন কর্তৃপক্ষের মতে এই দেশগুলো নাগরিকদের প্রত্যাবর্তনের জন্য সাক্ষাৎকার গ্রহণ, ভ্রমণ নথি ইস্যু এবং নির্ধারিত ফ্লাইটে ফেরত পাঠানোর প্রক্রিয়ায় সহযোগিতা প্রদানে ব্যর্থ হয়েছেন। কয়েক বছরে প্রায় 90,000 ভারতীয় নাগরিককে আটক করা হয়েছে, যার বেশিরভাগই পাঞ্জাব, গুজরাট ও অন্ধ্রপ্রদেশের। এদিকে নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতি নিয়ে কঠোর প্রতিশ্রুতি দিয়েছেন এবং 14,50,000 অবৈধ অভিবাসীকে বিতাড়িত করার পরিকল্পনা করছেন। এর মধ্যে 18,000 ভারতীয় রয়েছেন। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ভারতের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে চ্যালেঞ্জ তৈরি করতে পারে। একই সময় সুইজারল্যান্ড ভারতকে সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ মর্যাদা বাতিল করায় দুই দেশের বাণিজ্য ও অর্থনৈতিক সম্পর্কেও নতুন সৃষ্টি হতে পারে। এদিকে ইসরায়েলের সঙ্গে সংঘাতে আগ্রহী নয় সিরিয়ার নতুন নেতা। সিরিয়া এখন দেশ পুনর্গঠনের দিকে নজর দিচ্ছে, তারা এখন ইসরায়েলের সাথে নতুন করে সংঘাতে নিয়োজিত হতে আগ্রহী নয়। ফলে সিরিয়ার উপর হামলা চালানোর জন্য ইসরায়েল যে যুক্তি দিচ্ছে তা মিথ্যা, এমন মন্তব্য করেছেন সিরিয়ার কার্যত নেতা আহমেদ আল শারা। ইসরায়েল সিরিয়ার ভেতরে হামলা চালিয়ে যাচ্ছে, তারা সিরিয়ার অনেকটা ভেতরেই প্রবেশ করে ফেলেছে, এমনকি কৌশলগত মাউন্ট হারমন দখল করে নিয়েছে। এই পাহাড় থেকে সিরিয়ার রাজধানী দামেস্কেও দেখা যায়। সেখানকার সিরিয়ার বাহিনী পরিত্যক্ত চৌকিগুলো নিয়ন্ত্রণ নিয়েছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েল জানিয়েছে তারা সেখানে স্থায়ীভাবে থাকতে চায় না, তারা সিরিয়ার অভ্যন্তরে তাদের প্রবেশকে সাময়িক বলে অভিহিত করেছেন। তবে ইতোমধ্যে ইতিহাসে বৃহত্তম হামলা চালিয়েছে সিরিয়ার সামরিক শক্তি একেবারে গুড়িয়ে দিয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, জর্দান সহ বেশ কয়েকটি আরব দেশ গোলান মালভূমির বাফার জোন ইসরায়েলের দখল করার নিন্দা জানিয়েছেন। সংবাদ সম্মেলনে শারা বলেন, ইসরায়েলের যুক্তিগুলো দুর্বল হয়ে পড়েছে, তাদের সাম্প্রতিক সংঘর্ষের কোনো যৌক্তিকতা নেই। এই লঙ্ঘনের ফলে এই অঞ্চলে অনেকটাই অনাকাঙ্ক্ষিত উত্তেজনা বেড়েছে। তিনি বলেছেন, সিরিয়ার মাটিতে ইসরায়েলের এসব হামলা রেড লাইন অতিক্রম করেছে। সিরিয়ার টিভির ওয়েবসাইটে প্রচারিত ওই সাক্ষাৎকারে তিনি আরও বলেছেন, সিরিয়া যুদ্ধে ক্লান্ত হয়ে পড়েছেন, অনেক বছর ধরে যুদ্ধ চলছে, আর এই সংঘাত নতুন করে চায় না, আরও ধ্বংস ডেকে আনে এমন কোনো বিরোধ জড়াতে চায় না। এই বিদ্রোহী নেতা সিরিয়ার সার্বভৌমত্বের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং উত্তেজনা এড়ানোর দায়িত্ব গ্রহণের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ইসরায়েলের নাম উল্লেখ না করেই বলেছেন, নিরাপত্তা ও স্থিতিশীলতা নিশ্চিত করার একমাত্র পথ হল কূটনৈতিক সমাধান, বেহিসেবি সামরিক অ্যাডভেঞ্চার কাঙ্ক্ষিত নয়। প্রায় এক দশক আগে রাশিয়ার সামরিক হস্তক্ষেপ আসাদের অনুকূলে নিয়ে এসেছিল পরিস্থিতিকে। সেই রাশিয়ায় এবার ক্ষমতাচ্যুত বাশারকে আশ্রয় দিয়েছেন। এ ব্যাপারে নতুন নেতা বলেছেন, সিরিয়ার সাথে রাশিয়ার সম্পর্ক অভিন্ন স্বার্থ পূরণ করবে। তিনি বলেছেন, বর্তমান পর্যায়ে আন্তর্জাতিক সম্পর্কে সতর্ক ব্যবস্থাপনা প্রয়োজন।